আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। ফজলারহাট কেএম হাই স্কুল অনলাইন কার্যক্রমে তোমাদের আবারও আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। নবম, দশম এবং দশম শ্রেণী যারা 2021 সালের পরীক্ষার্থী আছো, তাদের মানবিক বিভাগের একটি বিষয় পরিণতি ও নাগরিকতা, সেই বিষয়ে কিছু আলোচনা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে আমি তোমাদের এই বিষয়ে কিছু ধারাবাহিক আলোচনা করব। আমার এই আলোচনাগুলো তোমাদের 21 সালে যে পরীক্ষার্থী তাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমি আমার ক্লাসগুলো পরিচালনা করব। তোমরা যদি ক্লাসগুলো রেগুলার দেখো তাহলে তোমাদের লেখাপড়ার যে বর্তমান ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো তোমরা আশা করি পূরণ করবে। শিক্ষার্থীরা, আমরা জানি আমরা মানুষ মাত্রই সামাজিক জীব। একটা মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় প্রথমেই সে কিন্তু একটি স্বাভাবিকভাবে একটি পরিবারের সদস্য হয়ে যায়। সেই পরিবারটি থাকে একটি সমাজের অন্তর্ভুক্ত, আর সেই সমাজটা থাকে একটি রাষ্ট্রের আওতাধীন। এবং সেই পরিক্রমায় একটা মানুষ জন্মগ্রহণের সাথে সাথে সে একটি রাষ্ট্রের নাগরিক হয়ে যায়। আমরা গত অধ্যায়ে জেনেছি যে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয়। অর্থাৎ একটি রাষ্ট্র গঠনের জন্য অত্যাবশ্যকীয় 4টি উপাদান রয়েছে। এই অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে প্রথম উপাদানটি হলো নির্দিষ্ট ভূখণ্ড। অর্থাৎ একটি রাষ্ট্র গঠনের জন্য প্রথমে তার আওতাধীন একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। সেটি আয়তনে যেমনই হোক, বড় অথবা ছোট, কিন্তু তার আওতাধীন থাকতে হবে। তারপর থাকতে হবে সেই ভূখণ্ডে বসবাসরত স্থায়ী কিছু জনসমষ্টি, এবং তারপর হলো সে রাষ্ট্রে থাকতে হবে একটি সরকার, এবং চতুর্থ সেটি হলো সার্বভৌমত্ব। সে রাষ্ট্রের অবশ্যই সার্বভৌমত্ব থাকতে হবে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। শিক্ষার্থীরা, আমরা যদি আশেপাশের রাষ্ট্রগুলো দেখি বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখি, প্রথমেই যদি আমি আসি ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থা, তার সাথে কি আমাদের বাংলাদেশের রাষ্ট্র বা সরকার ব্যবস্থার পুরোপুরি মিল আমরা দেখতে পাই? আমরা পুরোপুরি মিল দেখতে পাই না, কিছুটা পার্থক্য আমরা দেখতে পাই। তদ্রূপ আমরা যদি আমাদের অতি নিকটবর্তী মায়ানমারকেও দিকে দৃষ্টি দিই, তাহলে আমরা মায়ানমারও দেখব যে মায়ানমার রাষ্ট্রটির যে সরকার ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা, তার সাথে আমাদের দেশের কিছুটা তফাৎ রয়েছে। তাহলে এই তফাৎটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে আমি আলোচনা করব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, অর্থাৎ রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রকে কিভাবে ভাগ করা যায়, রাষ্ট্রকে কিভাবে পার্থক্য করা যায়, রাষ্ট্রে কিভাবে পার্থক্য করা যায়, বা কোন রাষ্ট্রকে কোন পর্যায়ে অন্তর্ভুক্ত করা যায়। তাহলে রাষ্ট্র ব্যবস্থার পার্থক্যের আমরা কতগুলো ভিত্তি পাই। প্রথম ভিত্তিটা হলো, তাহলে অর্থনীতির ভিত্তি যদি আমরা ধরি, অর্থাৎ অর্থনৈতিক ভিত্তিতে পৃথিবীর রাষ্ট্রগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো পুঁজিবাদী রাষ্ট্র, দুই হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপর সরকার ব্যবস্থা কিভাবে গঠিত হবে, অর্থাৎ উত্তরাধিকার ভিত্তিতে যদি সরকার ব্যবস্থা গঠিত হয়, সেই সরকার ব্যবস্থাকে সেই হিসেবে রাষ্ট্রকে ধরা যায় রাজতন্ত্র হিসেবে। রাজতন্ত্র আবার দুই রকম, একটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর দ্বিতীয়টা হলো নিরঙ্কুশ রাজতন্ত্র। এরপর আসো ক্ষমতা বন্টনের নীতি, অর্থাৎ সরকার ব্যবস্থার যে ক্ষমতা আছে, সরকারের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা কিভাবে সরকার বন্টন করবে, সেই ক্ষমতাটা কিভাবে তার রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালিত করবে, সেই বন্টন নীতির উপর ভিত্তি করে রাষ্ট্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হলো এককেন্দ্রিক রাষ্ট্র, দুই হলো যুক্তরাষ্ট্র। এরপর সরকারের উদ্দেশ্য কি, একটি রাষ্ট্রের সরকারের উদ্দেশ্য কি, সে উদ্দেশ্যের ভিত্তিতে আবার বর্তমানে আমরা যেটি দেখতে পাই জনকল্যাণমূলক রাষ্ট্র।
তাহলে আসো আমরা প্রাথমিক কিছু ধারণা নিই। পুঁজিবাদী রাষ্ট্র কি? পুঁজিবাদী রাষ্ট্র হলো এক কথায় যে রাষ্ট্রে উৎপাদন, সম্পদ, বাজার নীতি সবকিছুই জনগণের হাতে থাকে। হ্যাঁ, তাহলে সেখানে সেই রাষ্ট্রকে বলা হবে পুঁজিবাদী রাষ্ট্র। আবার যেখানে উৎপাদন, সম্পদ, বন্টন নীতিগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে তা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপর আসো রাজতন্ত্র কি? অর্থাৎ বংশানুক্রমিক ভাবে রাষ্ট্র পরিচালনা করবে। হ্যাঁ, রাজা থাকে, রানী থাকে, তাই না? আমরা দেখতে পাচ্ছি সেরকম আমরা সৌদি আরব, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সৌদি আরবে আমরা দেখতে পাচ্ছি সেখানে শাসন ক্ষমতায় আছেন রাজা। হ্যাঁ, তারপরে যুক্তরাজ্যে আমরা রানীর কথা জানি। হ্যাঁ, বর্তমানে যুক্তরাজ্যের রানীকে রানী এলিজাবেথ। তাহলে এই দেশগুলোতে এরকম আরো দু একটি দেশ আমরা দেখতে পাবো সেখানে রাজতন্ত্র পরিচালিত হচ্ছে। এখন এই রাজতন্ত্রেরও কিন্তু দুটো ভাগ আছে, একটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর একটা হলো নিরঙ্কুশ রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি? এখানে রাজা বা রানী সরকার ক্ষমতায় থাকবে, তারা বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে তারা রাষ্ট্রের ক্ষমতায় থাকবে এবং তারা রাষ্ট্রের প্রধান হিসেবেই থাকবে। কিন্তু রাষ্ট্রের ম্যাক্সিমাম ক্ষমতা, রাষ্ট্রের ম্যাক্সিমাম রাষ্ট্র পরিচালনা ক্ষমতা থাকবে জনগণ কর্তৃক নির্বাচিত সরকারি নির্বাচিত প্রতিনিধিদের হাতে। এদেরকে বলা হবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অর্থাৎ সেখানে ক্ষমতা এককভাবে সব ক্ষমতা রাজা বা রানীর হাতে থাকে না, সেখানে অধিকাংশ ক্ষমতা বা 90% ক্ষমতা থাকবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। আর নিরঙ্কুশ রাজতন্ত্র হলো এককভাবে, সেখানে রাজা বা রানী হলেন একক ক্ষমতার অধিকারী। তারপর হলো গণতান্ত্রিক রাষ্ট্র, যে শব্দটার সাথে আমরা খুবই পরিচিত, যে গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র এখন আমরা সংবাদ মাধ্যম খুললে বা আমরা খবর শুনলে যে গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র, সেই খবরগুলো আমরা শুনতে পাই। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো জনগণ কর্তৃক নির্বাচিত জনগণের সরকার। জনগণ কর্তৃক নির্বাচিত জনগণের সরকার। এখানে জনগণ তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যে এই প্রতিনিধিরা সরকার পরিচালিত করবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সরকার ব্যবস্থায় থাকবে এবং তারাই দেশের রাষ্ট্র পরিচালনা করবে। তারপর একনায়কতন্ত্রকে, এখানে একজন ব্যক্তি সকল ক্ষমতার উৎস, যেটা আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে আমরা দেখতে পাচ্ছি। সেখানে হলো একনায়কতান্ত্রিক সরকার আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে মায়ানমার হলো একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আর বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এখন গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। এরপর আছে ক্ষমতা বন্টন। একটা সরকার কিভাবে তার রাষ্ট্রকে পরিচালিত করবে, তার ক্ষমতাটাকে সে কি একক কেন্দ্রীভূত করে রাখবে নাকি সে এটা বিকেন্দ্রীকৃত করে দিবে, তার ক্ষমতাগুলোকে বিভিন্ন ভাগে সে বিকেন্দ্রীকৃত করবে। সেটার উপর ভিত্তি করে আমরা দু রকম সরকার দেখতে পাই। একটা হলো এককেন্দ্রিক রাষ্ট্র, সেখানে সরকারই হবে, সরকারের দুটি একটাই সরকার থাকবে, সেই রাষ্ট্র পরিচালনা করবে, মানে সরকারের ক্ষমতা একটা জায়গায় কেন্দ্রীভূত থাকবে। ঠিক আছে, রাষ্ট্রের সকল কার্যকলাপ ওই কেন্দ্রের ভিত্তিতে চলতে থাকবে। আর যুক্তরাষ্ট্র হবে যখন সরকার সংবিধানের ভিত্তিতে দেশে দু ধরনের সরকার থাকবে, একটি কেন্দ্রীয় সরকার থাকবে, একটি তার অঙ্গরাজ্যগুলো বা ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে গঠিত হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গরাজ্য বা রাষ্ট্রগুলো তাদের প্রাদেশিক সরকারগুলো পরিচালিত করবে এবং কেন্দ্রীয় সরকার এই প্রাদেশিক সরকারগুলোকে নিয়ন্ত্রণ করবে। সেটা সম্পূর্ণ হবে সংবিধানের ভিত্তিতে। তারপর জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্রকে, জনকল্যাণমূলক রাষ্ট্র আমরা বুঝতেই পারছি যে রাষ্ট্রের উদ্দেশ্যই হলো জনগণের কল্যাণ। সেখানে জনগণের বেকারত্ব দূর করার চেষ্টা করবে, জনগণকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে, জনগণের চিকিৎসার সুব্যবস্থা করবে, জনগণকে শিক্ষার সুব্যবস্থা দিবে, স্বাস্থ্যের সুব্যবস্থা দিবে, তাই না? জনকল্যাণমূলক রাষ্ট্রগুলোতে বেকার ভাতা আছে, তোমার বৃদ্ধ ভাতা, হ্যাঁ, চিকিৎসা ভাতা, এ ধরনের অনেকগুলো ভাতা তারা জনগণের কল্যাণের জন্য প্রচলিত করে। বিশ্বে বর্তমানে আমরা যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে এই রাষ্ট্রগুলোকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে পাই। বাংলাদেশও এখন কল্যাণমূলক রাষ্ট্রের
পথে তাদের পা বাড়িয়েছে। তো আজকে আমি দুটো সরকার ব্যবস্থা নিয়ে তোমাদের আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো আলোচনা করব। আজকে আমি আলোচনা করব তোমাদের অর্থনীতির ভিত্তিতে সরকার ব্যবস্থা এবং তোমার ক্ষমতা বন্টনের নীতিতে সরকার ব্যবস্থা। চলো আমরা প্রথম অর্থনীতির ভিত্তিতে যে সরকার ব্যবস্থা, পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে কিছুটা ধারণা নিই। শিক্ষার্থীরা, পুঁজিবাদী রাষ্ট্র কি? পুঁজিবাদী রাষ্ট্র হলো সেই রাষ্ট্র যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? সম্পত্তি এবং কি হবে? অর্থের মালিকানা। এখানে আমরা আবার কি করতে পারি? সম্পত্তি বা অর্থের, অর্থাৎ একটা দেশের যে কলকারখানা আছে, তারপর উৎপাদন ব্যবস্থা আছে, হ্যাঁ, শ্রমিক, মূলধন, অর্থনীতির সাথে জড়িত এই বিষয়গুলো ব্যক্তির মালিকানাকে স্বীকার করা হয়। অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্রে ব্যক্তির স্বাতন্ত্র্যবাদকে স্বীকার করা হয় বা প্রাধান্য দেওয়া হয়। এই সরকার ব্যবস্থায় উৎপাদনের যে মূল উপাদান, উৎপাদনের মূল কথা হলো এই যে সরকার রাষ্ট্রীয় ব্যবস্থায় অর্থনীতি উৎপাদনের যে মূল উপাদান, যেমন ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা, এগুলো কার মালিকানায় থাকবে? এটি ব্যক্তি মালিকানায় থাকবে। তার সম্পদের মালিকানা এবং ভোগের ক্ষেত্রে, সম্পদের মালিকানা এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন। এখানে প্রতিযোগিতামূলকভাবে যে টিকে থাকতে পারে, অর্থাৎ প্রতিযোগিতার মাধ্যমে যে উৎপাদন করবে, প্রতিযোগিতার মাধ্যমে সরবরাহ করবে। এখানে কোনো লিমিটেশন থাকবে না, প্রতিযোগিতাই এখানে মুখ্য। এখানে যে কেউ উদ্যোক্তা হতে পারে, যে কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী উদ্যোক্তা হতে পারে। ব্যক্তি অর্থাৎ নাগরিক তার সামর্থ্য অনুযায়ী উৎপাদন করবে, তার সামর্থ্য অনুযায়ী সে ভোগ করবে। বর্তমানে বেশিরভাগ রাষ্ট্রই পুঁজিবাদী রাষ্ট্র, অর্থাৎ এখানে প্রতিযোগিতামূলকভাবে তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলছে। অর্থাৎ জনগণের রাষ্ট্রের যে মূল অর্থনীতি আছে, সে অর্থনীতিটা প্রতিযোগিতার ভিত্তিতে গড়ে উঠছে। যেই দেশ যে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে আছে সেই প্রধান, হ্যাঁ, তারই কর্তৃত্ব থাকে। এই পুঁজিবাদী রাষ্ট্রে একটি বড় নেগেটিভ দিক হলো যে এখানে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়। অর্থাৎ যেহেতু এখানে প্রতিযোগিতার ব্যাপার, যে তার শ্রম, মেধা, হ্যাঁ, ক্ষমতা দিয়ে এগিয়ে থাকতে পারে, সেই সাধারণত লিড দিচ্ছে, সেই কর্তৃত্ব করছে। এখানে একটু শ্রেণী বৈষম্যটা লক্ষ্য করা যায়। অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র কি? সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা বুঝবো যে রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পদ ও অর্থের মালিকানা সামাজিক বা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন থাকে। অর্থাৎ রাষ্ট্রের যে উৎপাদন ব্যবস্থা, রাষ্ট্রের যে কলকারখানা, হ্যাঁ, ভূমি, তোমার মূলধন, শ্রম, এগুলো সবগুলোই থাকবে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। এখন এক্ষেত্রে সম্পদের মালিকানার ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে না। তোমার সমাজতন্ত্রের মূল কথাটাই হলো তোমার প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী ভোগ করবে। অর্থাৎ কাজ করার ক্ষেত্রে তার সামর্থ্য এবং ভোগ করার ক্ষেত্রে তার সামর্থ্য নির্ভর করবে। তোমার সমাজতন্ত্রের সবচেয়ে বড় যে উল্লেখযোগ্য দিক, সেই দিকটা হলো সমাজতন্ত্রের শ্রেণী বৈষম্য থাকে না। এখানে সকলেরই সমান ধরনের অবস্থা থাকে। যেহেতু রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে, কেউ অতিরিক্ত ভোগ করতে পারে না বা কেউ অতিরিক্ত সম্পদের মালিক হতে পারে না। বর্তমানে চীন, কিউবা, তোমার লাওস, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, এই রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। সাধারণত কমিউনিস্ট যে রাষ্ট্রগুলো, সেগুলো কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। এখন আমরা
একেন্দ্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্র সম্পর্কে। শিক্ষার্থীরা, আমরা জানি যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার, একটা হলো একেন্দ্রিক রাষ্ট্র এবং আরেকটি হলো যুক্তরাষ্ট্র। একেন্দ্রিক রাষ্ট্র কি? একেন্দ্রিক রাষ্ট্র হলো যে রাষ্ট্র ব্যবস্থায় যাবতীয় ক্ষমতা একটি মাত্র সরকারের হাতে ন্যস্ত থাকে। ঠিক আছে, যে রাষ্ট্র ব্যবস্থায় সমগ্র শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা একটি মাত্র সরকারের হাতেই ন্যস্ত থাকবে, তা হলো একেন্দ্রিক রাষ্ট্র। অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকারই, কেন্দ্রের একটি মাত্র সরকারই সমগ্র দেশের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালিত করবে। তিনি তার শাসন কার্য পরিচালনা করা বা সুষ্ঠুভাবে করার জন্য তিনি তার ক্ষমতাটাকে বিকেন্দ্রীকৃত করবে এবং এই বিকেন্দ্রীকৃত প্রশাসনগুলো তার নিকট কি থাকবে? দায়ী থাকবে। অর্থাৎ বিকেন্দ্রীকৃত অনেকগুলো প্রশাসন, সরকার পুরো রাষ্ট্রকে তিনি অনেকগুলো প্রশাসনে বিভক্ত করবেন। সেই প্রশাসনিক ক্ষমতাগুলো সম্পূর্ণ সেই একক সরকারের হাতেই ন্যস্ত থাকবে। এখন যুক্তরাষ্ট্র কি? যুক্তরাষ্ট্র হলো যে এখানে যে রাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে, অর্থাৎ কথা বলা হচ্ছে যে কি এখানে কি থাকবে? একটা কেন্দ্র থাকবে এবং তার কতগুলো প্রদেশ থাকবে। প্রথমে কি শর্ত হলো কি? প্রথমে একটা কেন্দ্র থাকবে, তারপরে কতগুলো প্রদেশ থাকবে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাষ্ট্র থাকে। ঠিক আছে, সেরকম আমরা দেখতে পাই যুক্তরাজ্যের ইউকে, যেটা আমরা বলি ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম মূলত কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে গঠিত। এখানে কেন্দ্র থাকে একটি এবং এর কতগুলো প্রদেশ বা ক্ষুদ্র রাষ্ট্র থাকে, এবং এই রাষ্ট্রগুলোর মধ্যে যে ক্ষমতা বন্টন হয় তা হবে সংবিধানের মাধ্যমে। অর্থাৎ ক্ষমতাটা কিভাবে বন্টিত হবে তার মূল নীতিমালা থাকবে সংবিধানে, এবং সংবিধান যে বন্টন নীতিমালা দিবে সেই বন্টন নীতিমালার ভিত্তিতে সরকার পরিচালিত করবে। এখানে শাসন ক্ষমতাগুলো কিছু ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর প্রাদেশিক সরকারের হাতে এবং কিছু ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অর্থাৎ এখানে দু ধরনের সরকার আমরা দেখতে পাই। মূল কথা হলো এখানে দু ধরনের সরকার থাকবে, একটি হলো কেন্দ্রীয় সরকার আর থাকবে প্রাদেশিক সরকার। এবং এখন আসো, এই কেন্দ্রীয় সরকার মূলত পরিচালিত করবে যে সামগ্রিক যে বিষয় আছে, একটি দেশের সামগ্রিক যে বিষয়গুলো আছে, যেমন পররাষ্ট্রনীতি, তারপরে তোমার প্রতিরক্ষা, মুদ্রা ব্যবস্থা, এই মৌলিক বিষয়গুলো মূলত কেন্দ্রীয় সরকার এককভাবে দেখবে। আর প্রদেশগুলো দেখবে তাদের প্রাদেশিক যে বিষয়গুলো আছে, যেমন এখানে কৃষি আছে, স্বাস্থ্য আছে, তাই না, শিক্ষা আছে, এই বিষয়গুলো প্রত্যেকটি প্রদেশ তার নিজের সরকার দ্বারা পরিচালিত করবে। তাহলে যুক্তরাষ্ট্রের মূল কথাটা হলো কি, এখানে দু ধরনের সরকার থাকবে। একটি সরকার থাকবে কেন্দ্রে, যিনি পুরো রাষ্ট্রের সামগ্রিক যে সরকার ব্যবস্থা তাকে নিয়ন্ত্রণ করবে, আর আরেকটি থাকবে প্রাদেশিক সরকার, যারা ওই প্রদেশের সার্বিক পরিচালনা ক্ষমতা তাদের হাতে ন্যস্ত থাকবে। যেমন শিক্ষা, কৃষি, এই ধরনের প্রাদেশিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালিত করবে। তাহলে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আমরা দু ধরনের সরকার থাকবে এবং দু ধরনের আইনসভা থাকবে। অর্থাৎ আইনসভা দুটি কক্ষ থাকবে। দেখো, একটি থাকবে কেন্দ্রীয় সরকার, একটি হবে প্রদেশের সরকার, একটি হবে আইনসভা। এখানে দুটি কক্ষ থাকবে, একটি উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ, যেভাবে যে দেশে যেভাবে পরিচালিত করা হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রীয় সরকার, এবং এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, এই দেশগুলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা পরিচালিত হয়। এখন শিক্ষার্থীরা, আমি আশা করছি আমার এই আজকের আলোচনা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের এই আলোচনার ভিত্তিতে কিছু প্রশ্ন আমি দিব। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা উত্তর বের করে এই প্রশ্নগুলো তোমরা শিখবে। এই প্রশ্নগুলো মূলত জ্ঞান এবং অনুধাবনের উপর ভিত্তি করে আমি নির্ধারণ করে দেব।
আমার প্রথম প্রশ্নটি হলো, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার ও কি কি? ঠিক আছে, কয় ধরনের ও কি কি? দ্বিতীয় প্রশ্নটি হলো, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝো? যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝো? 3 নম্বর প্রশ্নটি হলো, চীন কোন ধরনের রাষ্ট্র? 4 সমাজতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় দাও। 5 যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান কে? এককেন্দ্রিক রাষ্ট্র বলতে কি বুঝো? অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার ও কি কি? 8 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রীয় ব্যবস্থায় ব্যক্তি মালিকানাকে স্বীকার করা হয়? শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও। তোমরা ভিডিও পজ করো, প্রশ্নগুলো ধীরে ধীরে খাতায় লিখে নিতে পারবে। ভিডিওকে পজ করে করে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমার আলোচনার মধ্যেই পাবে আশা করছি। তারপরে তোমরা বইটা একটু পড়লে সহজে উত্তরগুলো বের করে নিতে পারবে, নিজেরাই প্রশ্নগুলো শিখে ফেলবে। আল্লাহ রহমতে স্কুল যখন খুলবে আমরা তোমাদের উপর এই বিষয়গুলোর উপর থেকেই কিন্তু পরীক্ষা নেব এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসের সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে, অর্থাৎ এই বিষয়ের মধ্যে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো সমস্যায় পতিত হও, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের সেই সমস্যাগুলোর উত্তর দিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, তোমরা নিজেরা বাসায় অবস্থান করবে এবং নিয়মিতভাবে নিজেদের লেখাপড়াগুলো চালিয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনের প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।